আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্পফায়ার বুক। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সাম ইম্পর্টেন্ট টপিকস ফর রিটেন কেমিস্ট্রি, অর্থাৎ যে বিভিন্ন চাকরি পরীক্ষায় রিটেন যে কেমিস্ট্রির পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে, সেই প্রশ্নগুলো যে টপিকসগুলো থেকে আসে তার মধ্যে কিন্তু ইন্টারমিডিয়েট বেস যে বইগুলো আছে সেই ইন্টারমিডিয়েটের বই থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসে থাকে। তার মধ্যে 60 থেকে 70% প্রশ্ন কিন্তু ইন্টারমিডিয়েট বেস থেকে এসে থাকে। এখন কথা হচ্ছে কোন টপিকস গুলো থেকে বেশি পরিমাণ প্রশ্ন এসে থাকে এবং কোন টপিকস গুলো থেকে একবারে কম আসে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তারই ধারাবাহিকতায় আজকে চতুর্থ অধ্যায় অর্থাৎ ক্লাস 11 এর চতুর্থ অধ্যায় যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। তার আগে আমি বলে নিই আপনাদেরকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যেন কেমিস্ট্রি সম্পর্কিত বিভিন্ন চাকরির তথ্য এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা দ্রুত পেয়ে যেতে পারেন এবং লাইক করে রাখবেন। এরপরে তাহলে আমি চলে আসি আমি যে বইটা ফলো করি সেটা হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই। সঞ্জিত কুমার গুহ স্যারের বই তাহলে সঞ্জিত কুমার গুহ স্যারের বই এর মধ্যে থেকে যে টপিকসগুলো বেশি পরিমাণ পরীক্ষা আসে সেটা থেকে আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি। একটা হচ্ছে প্রথমে যেটা আমি ধরে নেব সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া এবং বহুমুখী বিক্রিয়া। এটা থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না, প্রশ্ন বেশি আসে হচ্ছে বিক্রিয়া হার থেকে। বিক্রিয়া হার থেকে পরীক্ষায় বেশি পরিমাণ প্রশ্ন এসে থাকে এই টপিকসটা। তবে একমুখী বিক্রিয়া এবং বহুমুখী বিক্রিয়াটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন, কারণ এটা থেকে পরীক্ষা না আসলেও এগুলো থেকে বিভিন্ন অন্যান্য যখন আপনারা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা বা কেসিকেপি বের করতে যাবেন তখন কিন্তু আপনাদের একমুখী বিক্রিয়া এবং বহুমুখী বিক্রিয়া এটা সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। এবং আপনারা দেখবেন বহুমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়, একমুখীকে কিভাবে বহুমুখীতে পরিণত করা যায়, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ খ নাম্বারের জন্য পরীক্ষা প্রশ্ন আসতে পারে বা 2 নাম্বারের জন্য পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তার আগে বেশি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে কি বিক্রিয়া হার। বিক্রিয়া হার হচ্ছে আমরা বিক্রিয়া হার কিভাবে বের করি বা বিক্রিয়া হার নির্দেশক একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া থাকবে সেটা থেকে হার বের করতে বলা হতে পারে অথবা হার সমীকরণটা বের করা বলতে পারে। তাহলে আপনাকে যদি হার সমীকরণ বের করতে বলে তাহলে অবশ্যই আপনাকে তার হার বের করতে হবে না, কিন্তু আপনি হার যখন বের করতে যাবেন তখন তো অবশ্যই আপনাকে বিক্রিয়া হার সমীকরণটাও বের করতে হবে। সেজন্য বিক্রিয়া হার সমীকরণটা অবশ্যই আপনি একটু দেখে নেবেন, কারণ এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় আমি পেয়েছি। এরপর আপনারা দেখবেন যে বিক্রিয়া হার দ্রবক এবং হার এটার মধ্যে যে কম্পারিজনটা আছে, অর্থাৎ বিক্রিয়া হার এবং হার দ্রবক এবং হারের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা অবশ্যই আপনি একটু দেখে নেবেন। বিক্রিয়া হারের উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব, আসলে এখানে প্রভাবক হবে প্রভাবকের প্রভাব, হ্যাঁ ঠিক আছে। বিভিন্ন যে হারের উপর যে বিভিন্ন প্রভাব আছে যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা বা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের সংযোগ বা অন্য কোনো প্রভাব থাকতে পারে, সেই প্রভাবগুলো হচ্ছে আপনাদের অবশ্যই দেখতে হবে। এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রভাবগুলো আছে সেই প্রভাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ হচ্ছে তাপমাত্রার প্রভাবটা, যেখানে আর্নিয়ার সমীকরণ আছে। আর্নিয়ার সমীকরণ থেকে আমাদের k AE - k RT, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে পরীক্ষার প্রশ্ন এসে থাকে। BRICM বলেন, BCS বলেন, আমি অনেকগুলো চাকরি পরীক্ষায় যেগুলো কেমিস্ট্রি চাকরি পরীক্ষা আছে সেগুলোতে কিন্তু এই টপিকস থেকে পরীক্ষার প্রশ্ন পেয়েছি। সো আপনারা এই টপিকসটা ভালোভাবে একটু আয়ত্ত করার চেষ্টা করবেন। আইনের সমীকরণটা এটা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা আসে। এটা থেকে আপনারা দেখবেন কিন্তু এখানে কিন্তু গ্রাফ আছে। গ্রাফগুলো যে আছে গ্রাফগুলো অবশ্যই আপনারা দেখবেন, কারণ গ্রাফগুলাও পরীক্ষায় আসে যে হচ্ছে আইনের সমীকরণে গ্রাফ কেন নিম্নমুখী হচ্ছে বা ঊর্ধ্বমুখী কেন হচ্ছে, এই লনের গ্রাফটা কেন হয়। আরেকটা আপনারা দেখবেন সক্রিয়ণ শক্তি, যে বিক্রিয়ার হারের উপর যে সক্রিয়ণ শক্তির একটা প্রভাব আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিসিএস আইআর এর পরীক্ষায় প্রশ্ন আসছে যে সক্রিয়ণ শক্তি কখন হ্রাস পাচ্ছে বা সক্রিয়ণ শক্তি কমে যাচ্ছে। প্রভাবক ব্যবহার করার কারণে যে সক্রিয়ণ শক্তির কিন্তু দুইটা গ্রাফ আছে আপনারা দেখবেন। প্রভাবক ব্যবহার করার কারণে সক্রিয়ণ শক্তি প্রভাব কি করে দিচ্ছে, সক্রিয়ণ শক্তিটা কমায় দিচ্ছে, বা হচ্ছে অধিক সংখ্যক মলিকুল বা হচ্ছে যৌগের অণু পরমাণুসমূহ কি করে সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারে। এই যে সক্রিয়ণ শক্তির যে গ্রাফটা আছে সেটা অবশ্যই আপনারা দেখবেন, এটা কিন্তু পরীক্ষা আসে। এরপর আমরা দেখব রাসায়নিক বিক্রিয়া হারের তথ্য। হারের তত্ত্ব বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে হচ্ছে আপনার বই দেখবেন বিক্রিয়া হারের তত্ত্ব কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব আর একটা হচ্ছে অবস্থান্তর অবস্থা তত্ত্ব। এই তত্ত্ব দুটো অবশ্যই একটা বেসিক কনসেপ্ট থাকবে, যেহেতু আমরা সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছি তাহলে অবশ্যই এই তত্ত্বটা সম্পর্কে জানা উচিত বা হচ্ছে ধারণা আছে অনেকের। এটাকে আপনারা বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব এবং হচ্ছে অবস্থান্তর অবস্থা তত্ত্ব এই দুটো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সো আপনারা একটু দেখে নেবেন। এরপরে আমি যেটা দেখব খুব বেশি একটা আসে না, কম আসে, তারপর আপনাদের দেখে নেওয়া উচিত। আপনারা তো কোনো 1% তো কমতি রাখতে হবে না, কারণ আপনাদের তো একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে হবে। এরপর আমরা যেটা দেখব রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা যে আছে সাম্যাবস্থা বিক্রিয়া যে উপনীত হচ্ছে এটা নিয়ে একটু জাস্ট কনসেপ্টটা রাখবেন, তাছাড়া কিছু না। এটা থেকে বেশি একটা পরীক্ষা আসে না।
বেশি আসে লাশেদের নীতিটা থেকে। লাশেদের নীতি থেকে পরীক্ষা প্রশ্ন এসে থাকে, যদিও এটা প্রশ্ন পরীক্ষাটা সহজ, ক্লাস 10 থেকে শুরু করে ক্লাস 10 এ ছিল, ইন্টারমিডিয়েটে ছিল, আবার হচ্ছে অনার্স লেভেলে ছিল, মাস্টার্স লেভেলে নাই বললাম, অনার্স লেভেলে ছিল, আবার হচ্ছে এসএসসি এইচএসসি সব লেভেলে হচ্ছে লাশেদের নীতি কিন্তু আছে, এবং কি বর্তমান ইন্ডাস্ট্রিয়াল লেভেলেও এই লাশেদের নীতিটা প্রয়োগ আছে সবসময়ের জন্য। সো আপনার লাশেদের নীতিটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন, যেন আপনাদের লাশেদের নীতিতে কোনো প্রকার ল্যাকিংস না থাকে। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র। পরীক্ষায় এই অধ্যায় থেকে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং খুবই ভুলে যাওয়ার মতো একটা টপিক হচ্ছে ভরক্রিয়া সূত্র। আপনাকে যদি বলে যে আপনি ছোট ভাবে একটা রিভিশন দিবেন, তখন কিন্তু আপনি অবশ্যই ভরক্রিয়া সূত্রটাকে রিভিশন দিতে হবে, এবং এই ভরক্রিয়া সূত্র থেকে কেপি কেসি কিভাবে আসতেছে সেটা এবং তার ইকুয়েশনটা কিভাবে আসে সেগুলো সহজ জানতে হবে। কেন জানতে হবে? যদি আপনি চাকরি পেতে চান তাহলে জানতে হবে, শেষ কথা, আর কোনো কথা নেই। যদি আপনি চাকরি পেতে চান তাহলে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, এর বাইরে আর কোনো কথা থাকতে পারে না। ওকে, তাহলে হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা, ভরক্রিয়া সূত্রটা অবশ্যই আপনাকে জানতে হবে। ভরক্রিয়া সূত্র থেকে কি টাইপের প্রশ্ন আসে সেটা একটু বলে নিচ্ছি। দেখা গেল যে ভরক্রিয়া সূত্রটা সরাসরি পরীক্ষায় খুব কম আসে, এটা পরীক্ষায় প্রশ্ন এসে থাকে কিভাবে, যে দেখা গেল যে কেসি কেপি দিয়ে আসলো, যে একটা রিঅ্যাকশন দেওয়া থাকলো, অ্যামোনিয়া দেওয়া থাকলো, অ্যামোনিয়া রিঅ্যাকশনটা যেটা আছে সেটা দেওয়া থাকলো, সেটা বলে দেওয়া থাকলো যে কেপি কেসি বের করো, বা হচ্ছে বলে দেওয়া থাকলো পার্সেন্টেজ, আমি কিন্তু এখানে বলে দিছি আপনাদের, এই যে আলফা দিয়ে কিন্তু দিছি, এখানে কিন্তু আলফাটা খুব একটা বড় ইফেক্ট করে। ভরক্রিয়া সূত্রের মধ্যে আলফার পরিমাণটা মানে কত পার্সেন্ট বিশ্লেষিত হচ্ছে, বা হচ্ছে 10% বিশ্লেষিত হচ্ছে বা 15% বিশ্লেষিত হচ্ছে, বিশ্লেষিত হওয়ার পরে এর কেপি কেসির মান কত হবে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। পার্সেন্টেজ দিয়ে মানে কি আলফার পরিমাণ কত পার্সেন্ট বিশ্লেষিত হচ্ছে সেটার উপর ভিত্তি করে, বা হচ্ছে 10% বা 12% বিশ্লেষিত হওয়ার পর সেটা রাসায়নিক সাম্যাবস্থায় উপনীত হয়ে গেছে, তাহলে একটা নির্দিষ্ট টেম্পারেচার বললো, একটা নির্দিষ্ট সময় বললো, বা হচ্ছে 10 মিনিট পরে এর কত পরিমাণ অবশিষ্ট থাকবে বা কি পরিমাণ উৎপন্ন হবে। এই ধরনের যে ম্যাথগুলো আছে, ম্যাথমেটিক্যাল টার্ম, এখান থেকে ম্যাক্সিমাম টাইম ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কেপিকেসি, তো অবশ্যই দেখতে হবে, কেপিকেসি রাশিমালা দেখতে হবে, কেপিকেসি যে ম্যাথগুলো আছে সেগুলো দেখতে হবে, সাথে সাথে আপনাকে দেখতে হবে কেসি কেপির যে সম্পর্কটা আছে, কেসি থেকে কেপি এর সম্পর্ক, এই জিনিসটা কেসিপি ইকুয়ালস টু কেসি আরটি ডেল এন, এই জিনিসটা জানতে হবে। এখানে আরেকটা জিনিস আপনাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে কেপি কেসির যে ডেল এন আছে, এখানে কিন্তু কেপি ও কেসি এর ইউনিটগুলা কিন্তু আমাদের মাঝে মাঝে পরীক্ষায় এসে থাকে, এগুলো এমসিকিউ তে আসে যে কেপি কেসির ইউনিট কি, আপনারা এখান থেকে কেপি কেসির ইউনিটটা একটু দেখবেন, কারণ এটা পরীক্ষায় অত একটা বেশি আসে না আমি বলতেছি না, কিন্তু হচ্ছে আসার সম্ভাবনা আছে, এই তাছাড়া কিছু না। এরপর আপনাদের আরেকটা জিনিস দেখতে হবে, সাম্যদ্রব্য কি, সাম্যদ্রব্যের বৈশিষ্ট্য, তাৎপর্য এবং গুরুত্ব। এই যে সাম্যদ্রব্য বলতে কিন্তু কেপিকেসি বোঝাচ্ছে, সাম্যদ্রব্য দ্বারা আমি কি বুঝাচ্ছি, আরেকটা জিনিস আপনারা দেখবেন কিউসি আছে, কিন্তু কিউসি লেস দেন কেসি বা কিউসি লেস দেন গ্রেটার দেন কেসি, এরকম যে ইকুয়েশনগুলো আছে কিউসির সাথে যে সম্পর্কিত সেটা কিন্তু একটু দেখার চেষ্টা করবেন, এগুলা মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয়। ওকে, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো, যারা কেমিস্ট্রি সেক্টরে চাকরির জন্য চেষ্টা করতেছেন বা হচ্ছে কেমিস্ট্রির জন্য যেতে চান, তারা কিন্তু অবশ্যই যারা নতুন আসছেন জব সেক্টরের মধ্যে, তারা অবশ্যই আমার ক্যাম্পফায়ার বইটা নিয়ে নেবেন। এই যে আমি আপনাদেরকে দেখা নিচ্ছি আরেকবার ক্যাম্পফায়ার বইটা, কারণ ক্যাম্পফায়ার বই থেকে কিন্তু আপনাদের অনেকগুলো হচ্ছে ক্যাম্পফায়ার বই থেকে অনেকগুলো চাকরি পরীক্ষায় প্রশ্ন চলে আসছে, এবং হুবহু প্রশ্ন আসছে, সাথে সাথেই আপনারা যে প্রিভিয়াস বিভিন্ন চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমার ক্যাম্পফায়ার বইয়ে পাবেন, এবং আপনারা এটা থেকে কিভাবে প্রিপারেশন নিতে হয় সেভাবে পড়াশোনার জন্য একটা সুন্দর গাইডলাইন পাবেন, যেটা হচ্ছে আপনাকে চাকরি পরীক্ষায় এক ধাপ এগিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস 4 শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।